এটি রনি ভাই যেটা বললো যে আওয়ামী লীগের কে যে নিষিদ্ধ করা হয়েছে বা আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে, এটা জামাতের আসলে ভাগ্য খুলে গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের আসলে ঝুঁকিগুলো কি? আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ঝুঁকি, এটা অনেক গভীর আলোচনা করতে হবে। এত ছোট আলোচনা যেটা হবে রিল কেটে তারপরে সব ইউটিউবে ছেড়ে দিয়ে নানান রকম অর্থ তৈরি করে কিছু লোক ব্যবসা করবে এই উত্তরটা দিলে, বুঝলেন? তো প্রথম ঝুঁকি হচ্ছে এটা, এই ধরনের টকশোতে প্রশ্ন করা হবে, তখন প্রচুর রিল বের হবে এবং এইসব রিল থেকে মানুষ বিভ্রান্ত হবে। প্রথম বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিয়েছে এইখানে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু সমর্থকরা থাকবে, এবং আওয়ামী লীগকে ফেরত না আনলে এই সমর্থকরা ভবিষ্যতে নির্বাচনে আবার নতুন মার্কা খুঁজবে ভোট দেওয়ার জন্য। এটা কিন্তু একটা ঝুঁকি। এবং তারা যদি ঐক্যবদ্ধ থেকে যায়, তারা যদি মনে করে যে ঠিক আছে, যে আমাদেরকে ছেড়ে দিবে তাকে আমরা ভোট দিব, তাহলে ভবিষ্যতে নির্বাচনগুলিতে তারা হয়ে যাবে ডিসাইডিং ফ্যাক্টর। কেননা আমরা দেখেছি এবারে নির্বাচনে বেশ কাছাকাছি ভোটাভুটি হয়েছে। তার মানে এই মুহূর্তে যারা সরকারি দল এবং যারা বিরোধী দল, তাদের ভোটের মার্জিন বেশ কাছাকাছি। সেক্ষেত্রে আওয়ামী লীগের যে বিরাট ভোটাররা আছেন, তারা যদি তাদের দলের প্রতি লয়াল থাকেন এবং তারা যদি ভোটাভুটি শুরু করেন এবং তাদের পছন্দ অনুযায়ী, মানে তাদের দলকে যারা মুক্ত করবেন তাদেরকে ভোট দিতে যান, সেক্ষেত্রে যে কোনো একটি পক্ষ তাদের সঙ্গে নেগোশিয়েট করতে শুরু করতে পারে। এটা হচ্ছে একটা ঝুঁকি। তাতে করে পুরো দলটার ভোটাররা গুপ্ত হয়ে যাবেন এবং এই গুপ্তরা বিভিন্ন জায়গাতে তারা তাদের ভোটিং পাওয়ার এক্সারসাইজ করবেন। দ্বিতীয়ত, এই দলটা না থাকলে যেভাবে জামাত ক্ষতিগ্রস্ত করেছিল আওয়ামী লীগকে, ঠিক একইভাবে এরাও এখন জামাতে ইসলাম বলেন, এনসিপি বলেন বা বিএনপি বলেন, তাদের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করবে। এবং ঢুকে পড়লে যেটা করতে পারেন তারা, যদি সত্যি সত্যি এরকম গুপ্ত হয়ে জামাতের আদর্শে বলিয়ান হয়ে তারা যদি জামাতের মতো করেন, তাহলে বুঝতেই পারছেন যে কোনো না কোনো এক সময় এটা ব্যাকফায়ার করবে। এছাড়া একটি কথা রনি ভাই সম্ভবত বলেছিলেন যে আওয়ামী লীগ আর জামাতে ইসলাম হচ্ছে একে অন্যের প্রতিবিম্ব, মানে দুইটা মিরর ইমেজ, একজনের যেটা ডান হাত আরেকজনের সেটা বাম হাত, আর কি আয়নায় দাঁড়ালে যেটা হয়। অর্থাৎ তারা এক ধরনের প্রতিকূল রাজনীতি করে। এইসব ক্ষেত্রে এরা যদি গুপ্ত অবস্থায় থেকে যান, তাহলে জামাতে ইসলাম গুপ্ত অবস্থায় যা করতো আর কি, তারা ছাত্রলীগ হয়ে জামাতে ইসলামকে পিটাতো, মানে ছাত্র শিবিরকে। ধরেন ছাত্রলীগরাও এখন ছাত্রদল হয়ে পড়তে পারে বা অন্য কিছু হয়ে পড়তে পারে, এবং তারা হয়ে আবারও তারা জামাতকে পিটাবে। তো ঘটনাটা কি ঘটতে পারবে বুঝতেই পারছেন। অতএব এগুলি হচ্ছে সমস্যা। এটা হচ্ছে একেবারে মাঠ পর্যায়ের সমস্যা। আর উপরের পর্যায়ে যেটা ঘটবে সেটা হচ্ছে দলটা নিষিদ্ধ হয়েছে, কিন্তু দলের লোকজন তো বিদেশে, এবং এদের যারা মাথা মাথা লোকজন বিদেশে বসে আছে, এদের কানেক্টিভিটি আছে, এদের কানেকশন আছে, এদের হাতে অর্থ আছে। এরা তো যথেষ্ট পরিমাণ আমাদের ব্যাংকের টাকা পয়সাগুলি নিয়ে গিয়েছে। তো এরা যদি সেগুলি ব্যবহার করে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রেও তারা সফল হওয়ার সম্ভাবনা না থাকলেও সমস্যা তৈরি করার সম্ভাবনা তো আছে। আমার কাছে মনে হয় এগুলি হচ্ছে নিষিদ্ধকরণের ঝুঁকি। এর বাইরে আরো ঝুঁকি থাকতে পারে, আপনি মাত্র প্রশ্ন করেছেন সেই জন্য আমি এই উত্তরগুলি দিলাম আর কি। আর বাকি যেটা রনি ভাই বলেছেন, ঝুঁকি সবচেয়ে বেশি জামাত ইসলামেরই, এই কারণে যে এখন তারা যদি সত্যি সত্যি এরকম কেউ গুপ্ত হয়ে তাদের উপর নির্যাতন শুরু করে, তাহলে তারা দ্বিপাক্ষিক সমস্যার মুখোমুখি। রনি ভাই বলছে যে জামাতের ভাগ্য খুলে গেছে। না, ভাগ্য খুলে গেছে যদি সত্যি সত্যি বাকশাল হয়, মানে স্বৈরতন্ত্র কায়েম হয়। আর মুশকিলটা যেটা হচ্ছে যে বাকশাল হয়েছিল, কিন্তু বাকশাল কিন্তু তার শাসন ব্যবস্থা কায়েম করতে পারে না। শাসন ব্যবস্থা কায়েম হলে এটা ভালো হতো না মন্দ হতো না, কি হতো না না হতো, এটা তো লোকে জানে না। কিন্তু প্রক্রিয়াটা স্বৈরতান্ত্রিক ছিল এবং তখনই লোকজন সেটার বিরোধিতা করেছিল। তো তখন এই বিরোধিতা থেকে শুরু করে রাজনৈতিক পট পরিবর্তনের যে পুরো করুণ ইতিহাস, সেটা তো আমরা জানি। একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশ আজকে যে অবস্থায় আছে, সে অবস্থায় কোনো ধরনের অস্থিতিশীলতা, কোনো ধরনের রাজনৈতিক বিরোধ থেকে সংঘাতমূলক পরিস্থিতি, এই জিনিসগুলি জনগণ স্বাভাবিকভাবে নেবে না। কারণ মানুষ অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছে, মানুষ রাজনৈতিক ক্রাইসিসে ছিল, এবং মানুষ একই সঙ্গে বেকারত্ব, দূষণ,
বিদেশে যেতে না পারা, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্র সংকুচিত হয়ে আসা, জ্বালানি সংকট ইত্যাদি নানান বিষয়ে জর্জরিত অবস্থায় চলে যাচ্ছে। এই সময় এসে কেউ যদি মনে করেন বাকশাল কায়েমও করে, তারপরেও রাস্তাঘাটে আন্দোলন তৈরি করাটা খুব কঠিন হবে, কারণ এই জিনিসকে আসলে প্রতিহত করার সুযোগ নাই। তবে আমি এখনো বিশ্বাস করি না যে বিএনপি বাকশাল কায়েম করতে চায়। জামাত বাকশালের ভূত দেখতে পাচ্ছে এই কারণে যে তারা আসলে বিরোধিতা করবে, এই জন্য বিরোধিতা করার জন্য একটা অজুহাত দিতে হবে। এখন কার সাথে তুলনা করবে? বাংলাদেশে যদি আপনি কারোর সাথে তুলনা করতে হয় অ্যাজ এ ভিলেন, তাহলে সবচেয়ে বড় ভিলেন হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী, যারা আমাদের উপর আক্রমণ করেছিল। জামাত তো তার সাথে মিত্রতা করেছিল, ফলে তারা তো গালি দিতে পারবে না পাকিস্তানি সেনাবাহিনী, কাউকে হানাদার বলতে পারবে না, কাউকে ইয়াহিয়া বলতে পারবে না, ইয়াহিয়ার প্রেতাত্মা বলতে পারবে না। তাহলে তাদের কার প্রেতাত্মা বলতে হবে? একমাত্র তারা আওয়ামী লীগের সাথে তুলনা করতে পারবে। অতএব এখন তুলনা করতে গেলে আওয়ামী লীগের সাথে তুলনা করতে হবে। তবে জামাত যদি প্রকৃত অর্থে কোনো স্বৈরতান্ত্রিক, অবুঝ, অবিমৃষ্যকারী কোনো সরকার বা ব্যক্তির সাথে কাউকে তুলনা করতে চায়, আমি বরং বলবো তারা যেন ডক্টর ইউনূসকে বেছে নেন। কেননা ডক্টর ইউনূসের কুকীর্তির কারণে আজকেও শিশুরা মৃত্যুবরণ করেছে। আপনি একটু আগে বলেছেন আপনার শিরোনামে যে রোগীর সংখ্যা বাড়ছে। এই যে অবস্থাটা তৈরি করেছেন, এটা ডক্টর ইউনূস না। উনি তো গুলি না করে মানুষ মারছেন, টিকা না দিয়ে মানুষ মারছেন। কাদেরকে মারছেন? সম্পূর্ণ নিষ্পাপ শিশুদেরকে। জামাতের উচিত যদি সত্যি কোনো ভিলেনের সঙ্গে কাউকে তুলনা করতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তুলনা করা, ডক্টর ইউনূসের সরকারের সাথে তুলনা করা। একেবারে ব্যর্থ। কারণ দেখেন, জামাতের হয়ে আমি বলি, এটা গ্রহণযোগ্য নির্বাচন উনি দিতে পারে নাই। জামাত এটাকে গ্রহণযোগ্য নির্বাচন মনে করে না, তারা কারচুপির অভিযোগ করেছে, তাই না? ইঞ্জিনিয়ারিং বলেছে। তারপরে জামাতকে উনি ক্ষমতায় নিবেন বলে মূলা ঝুলিয়ে জামাতকে নেন নাই। উনি লন্ডনে যখন গিয়েছিলেন তখন জামাত তেমন কিছু বলে নাই, কিন্তু এখন বলছে লন্ডনে উনি কেন গিয়েছিলেন, এটা একটা লন্ডন কনস্পিরেসির মতো তার একটা ধারণা দিচ্ছে, ওখানে গিয়েই নাকি সব ঠিকঠাক হয়ে গিয়েছে। তারপরে উনি এই যে বিদেশ ভ্রমণ করেছেন, তখন জামাতেরা কিছু বলে নাই, জামাতের সদস্যরা, কারণ উনি সাথে জামাত নিয়ে গিয়েছিলেন নিউ ইয়র্ক পরিদর্শনে, ডিম সফরে। সেখানে আপনি লক্ষ্য করবেন কিন্তু জামাত ইসলামের কেউ ডিম খায় নাই। ডিম খেয়েছে বিএনপির দিকে নিক্ষিপ্ত হয়েছিল, কিন্তু খেয়েছে এনসিপি। সেই ডিম বাহিনীকে আবার তারা সাথে নিয়েছে। তাহলে এই যে একটা তাদেরকে বিপ্লবের শক্তিকে ডিমের মুখোমুখি করে, এটা কে করেছে? ইউনূস সাহেব। তবে ইউনূস সাহেব কি করেছে? এমন হোটেলে গিয়ে উঠেছে, দরিদ্র দেশের ইতিহাসের সবচেয়ে দামি হোটেলে দরিদ্র দেশের সরকার প্রধান উঠেছেন। তাহলে উনি অপচয়কারীও বটে, অপচয় করছেন। 40 লাখ টাকা প্রতি রাতের না কত টাকা, সায়জুলকার 9 এটা আমাদেরকে জানিয়েছিলেন ইন্টারনেটে। তারপরে কি করেছেন? উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন রোহিঙ্গাদেরকে, দিয়ে তারপরে উনি রোহিঙ্গাদেরকে বলেছিলেন এই বছর তারা ঈদের জামাত পড়বে আরাকানে, কিন্তু হয় নাই। কিন্তু উনি এটা বেমালুম ভুলে গিয়েছেন। এবং 40 দিন যুদ্ধ হওয়ার পরে উনি একটা বিবৃতি দিয়েছেন। জীবন উনি গাজা, প্যালেস্টাইন এবং এই হত্যাকাণ্ড কোনো কিছু নিয়ে উনি বিবৃতি দেন নাই। 40 দিন যুদ্ধ হওয়ার পরে যখন ওনার মেডেল প্রদানকারী দেশ ফাপড়ে, তখন উনি একটা বিবৃতি দিয়েছেন, বিশ্ব নেতারা যেন শান্তি স্থাপন করে। বিশ্ব নেতা, হ্যাঁ, উনি ওইখানে বিবদমান পক্ষের নাম উচ্চারণ করেন নাই। তবে ভিলেন যদি কেউ হয়ে থাকে, কাজকর্মগুলিতে আমি একটা একটা করে বিবরণী দিচ্ছি। ওনার উপদেষ্টারা দুর্নীতি করেছেন, সে অভিযোগ হয়েছে। উনি ক্রিকেট বোর্ডের মধ্যেও আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া শিশু উপদেষ্টাকে দিয়ে হস্তক্ষেপ করিয়েছেন। ওনার উপদেষ্টাদের বাড়ি থেকে একজনের বাড়ি থেকে আরেকজন গিয়ে ছাগল চুরি করে খেয়ে ফেলেছে। সাধারণ ছিচকে চুরির উনি বিচার করেন না। এটা ছাগল চুরির কোনো মামলা হয় না এবং বিচার হয় নাই। ওই সময় পিটিয়ে লোকজনকে রাস্তায় হত্যা করা হয়েছে, সেগুলোর কোনো বিচার হয় নাই। একজন সংখ্যালঘু ধর্মাবলম্বীকে বিনা কারণে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, উনি সেটার কোনো বিচার আচার কিছু করেন নাই। শিক্ষকদের গলায়, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা ঝুলানো হয়েছে, উনি একটা সামান্য নিন্দা পর্যন্ত করেন নাই। তো এই লোকটার সাথে যদি কাউকে তুলনা করেন, আমি মনে করি তাহলে আমরা বুঝতে পারবো যে সত্যি একটা খারাপ কিছুর সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু এবং উনি যে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা আমাদের কোনো কাজে লাগে নাই। ওনার নোবেল উনি পেয়েছেন, উনি নোবেলের কারণে বক্তৃতা দেন, বক্তৃতা দিয়ে 2 টাকা আয় করেন, কিন্তু উনি সরকারকে কর দিবেন না। ফলে উনি কোনো করও দেয় না। কিন্তু আমাদের কাছ থেকে কর নেওয়ার জন্য উনি এনবিআরকে ভেঙে 2 টুকরা করেছিলেন। এই লোকটার সাথে আমি তুলনা দিতে চাই। আমি মনে প্রাণে প্রার্থনা করি বিএনপি যেন ডক্টর ইউনূস হয়ে না যায়, বরং এই দোয়াটা যদি করা হয়, আমি জামাত ইসলামকে অনুরোধ করব, এনসিপিকে বলবো যে ওনারা যার এই দ্বারা প্রতারিত হয়েছেন, যারা তাদেরকে রাজনীতিতে নামিয়ে দিয়ে চলে গিয়েছেন, এবং এমনিতে উনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন না। এইবার কিন্তু উনি সংসদে হাজির হয়েছেন, প্রধানমন্ত্রীর সাথে গিয়ে ঈদের দিন বিকালবেলা
উনি দেখা করেছেন। সকালবেলা উনি কোথায় ছিলেন এইটা আমি একবার প্রশ্ন করেছি, কোনো মিডিয়া বললো না যে সকালবেলা প্রফেসর মোহাম্মদ ইউনূস কোন জায়গাতে নামাজ পড়েছেন, এটা কেউ বললো না। আগের বার আপনার মনে আছে পুরা নামাজ টেলিভাইজ হয়েছিল, এই যে পুরা টেলিভাইজ নামাজের ভিতরে আবার উনি যখন বেরিয়ে যাচ্ছেন তখন আপনি থাকেন স্যার, আপনি থাকেন স্যার বলে কিছু লোক ঝাঁপিয়ে পড়েছিল। দালালদের কথা শুনবেন না স্যার, হ্যাঁ দালালদের কথা শুনবেন না স্যার, থাকেন স্যার থাকেন স্যার। এই যে থাকেন স্যার করা, এটা তো সম্পূর্ণ শেখ হাসিনার মতোই একটা ব্যাপার না? ওনাকে সবাই বলতে আপনি থাকেন, আপনার কোনো বিকল্প নাই। ওনার লোকেরা এটাও বলেছিল ইউনূসের কোনো বিকল্প নাই। তো যদি ওনারা সত্যি কোনো খারাপ কিছুর সাথে বিএনপিকে তুলনা করতে চান, তাহলে আমি অনুরোধ করবো ওনারা যেন ডক্টর ইউনূসের সাথে তুলনা করেন, তাইলে আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো। কারণ এখনকার যে জেনজি, তারা তো চোখে দেখে নাই অন্য কোনো শাসন, তারা দেখেছে শেখ হাসিনার শাসন, আর এরপরে কয়েক মাস দেখেছে ইউনূস সাহেবের শাসন, আর বিএনপি শাসন তো এখন তারা মাত্র দেখবে। জি রনি ভাই, যেটি তুষার ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঝুঁকিগুলো কি কি, তিনি বেশ কয়েকটি পয়েন্ট বলেছেন। এর সঙ্গে আজকে এনসিপির একজন নেতা সারওয়ার তুষার, তার একটি বক্তব্য হচ্ছে যে বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ হলো সফল বিএনপি, এই কথাটা তিনি বলেছেন। দুটি বিষয়ে মন্তব্য জানতে চাই, আর আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি? আসলে তুষার যিনি আছেন এনসিপির নেতা সম্ভবত, তো একেবারে সন্তান সম, আমার সন্তান সম, তাদের কোনো বক্তব্য নিয়ে কথা বলা মানে এটা আসলে আমার কাছে বিব্রতকর, বিষয়টা একেবারে বিব্রতকর সব দিক থেকে। তো তিনি তার মতো করে বলেছেন, আমি আমার মতো করে বলি। আমাদের দেশে আসলে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো রাজনৈতিক দল হলেও মুদ্রার এ পিঠ আর ও পিঠ। দুটো রাজনৈতিক দলই বুর্জোয়া রাজনীতি করে, পশ্চিমা ধাঁচের। তারা মুখে বলে গণতন্ত্রের কথা, আর অন্তরে তাদের মধ্যে একটা রুশ ফেডারেশনের বরিস ইয়েলসিন অথবা এখন যিনি চালাচ্ছেন এটা হলো মিস্টার ভ্লাদিমির পুতিন, এরকম পাওয়ারফুল দুজন প্রেসিডেন্ট হওয়ার অদম্য আকাঙ্ক্ষা বিএনপির নেতাদের মধ্যে থাকে, ইচ অ্যান্ড এভরিবডি। সেই তুলনায় ধরেন অনেকক্ষণ বসে আমার ভাই ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, তার বিতর্কের জন্য তিনি মশহুর বাংলাদেশে। এমনভাবে তিনি বললেন যে মন্ত্রমুগ্ধের মতো আমার শোনা ছাড়া কোনো উপায় ছিল না। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন। আমরা গোষ্ঠী নিয়ে কিচ্ছু বলি না, ওনার গোষ্ঠী খুব ভালো। ওনার ভাইয়েরা একজন শিক্ষক, আরেকজন সাংবাদিক, তারা কেউ নোবেল পায় নাই, তারা কেউ শান্তি পুরস্কার পায় নাই, এবং তারা রোহিঙ্গাদেরকে গিয়ে কোনো মিথ্যা কথা বলে নাই। না, আমি তাদের কথা ওইভাবে বললাম। আমি যেটা বললাম যে ওনাকে এত সুন্দরভাবে প্রশংসা করা হয়েছে যে ওনার আত্মীয় স্বজন কেউ ওনার পরিচয় দিতে লজ্জাবোধ করবে, এই জন্য আর কি 14 গোষ্ঠী এইভাবে উদ্ধার করে আর কি। এই জন্য আমার কাছে মনে হলো যে একটা 90 বছর বয়স্ক মানুষ, যেহেতু আমার ভাই তুষার সাহেব উনি তার বিরুদ্ধে বলছেন, আমার কিছুটা হলে তার পক্ষে বলা উচিত। আমার কাছে মনে হয় বাংলাদেশে এ যাবৎকালে আমি যত লোক দেখেছি তার মধ্যে বিধাতা আল্লাহ রাব্বুল আলামিন ইউনিকভাবে যদি কাউকে তৈরি করে থাকেন, সৃষ্টি করে থাকেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। তার চেহারা, তার সুরত, তার হাসি, তার কথা, তার ইংরেজি উচ্চারণ, বাংলা উচ্চারণ, তার অঙ্গভঙ্গি সব কিছু ইউনিক। তিনি ওই পোশাকে যখন যৌবনে মানে যখন তিনি হিলারি ক্লিন্টনের বন্ধু ছিলেন, তখন তিনি যখন সেই কালো চশমা পরতেন, মনে হতো পৃথিবীতে এর চেয়ে সুন্দর কোনো মানব নেই। এবং তার ওইটা দেখে আমার কাছে সেই এখন হলিউডের যে নায়ক তার সাথে তাকে সুন্দর মনে হয়। আবার এখন 90 বছর বয়সে তার কথা দেখেন একেবারে ধারাবাহিকতা আছে, এখনও তিনি আগের মতো হাসেন, তার সেই হাসিটা মেরিলিন মনরোর মতোই আকর্ষণীয় হয়। এরকম সুপুরুষ 90 বছর পর্যন্ত আমাদের দেশে কেউ বেঁচে থাকেনি। আমাদের দেশে এমনকি রবীন্দ্রনাথকে দেখেন বুড়াকালে কেমন অবস্থা হয়েছে, দাড়ি চুল মিলে ঠিলে দেখা যায় না। তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ উনি আল্লাহ ভালো রাখছে। এখনও ওনার কাছে উনি যেভাবে গেছেন আমার কাছে মনে হচ্ছে তাকে আমরা সবাই বিশ্ব খেলোয়াড় বলতাম। তো তিনি আনফিনিশড অবস্থায় বিএনপিকে একটা গর্তের মধ্যে ফেলে গেছেন। এই গর্তের মধ্যে বিএনপি মোটামুটি 6 মাস ঘুরপাক খাবে। যদি বিএনপি এই গর্ত থেকে বেরোতে পারে, সেটা ইকোনমিক হোল আছে, তারপরে আরও অসংখ্য দেশি বিদেশি, সে ভারতের সাথে একটা ঝামেলা বাধাই দিয়ে গেছে, সে পাকিস্তানের সাথে একটা যন্ত্রণা বাধাই দিয়ে গেছে, সে আমেরিকার সঙ্গে একটা চুক্তি করে গেছে। এই যে আজকের যে ফুয়েল ক্রাইসিস, যদি আমেরিকার সাথে চুক্তিটা না হতো আমরা সঙ্গে সঙ্গে রাশিয়া থেকে কিন্তু তেল আনতে পারতাম। তো এরকম অসংখ্য গর্তের মধ্যে বিএনপিকে ফেলে দিয়ে গেছে। বিএনপি গর্তে যদি নির্ঘাত পড়ে যায় তাহলে আমাদেরকে মানে জামাতের মতো একটা রেজিমেন্টেড ফোর্স
তার আছে, তার বন্ধু হিসেবে আছে, তার হামিম। মানে এখানে হামিম শব্দের অর্থ হলো যে বিপদে ছেড়ে যায় না। জামাত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছেড়ে যায়নি, আর ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতকে ছেড়ে যায়নি। তুষার ভাই যতই বলুক না কেন জামাতকে যদি আপনি কুড়াল দিয়ে কুপান সারাদিন, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একটা টু শব্দ আপনি করাতে পারবেন না। তারা কৃতজ্ঞ, দে আর ভেরি গ্রেটফুল। আপনি কি কখনো তাদেরকে দেখেছেন ইয়াহিয়ার বিরুদ্ধে কোনো কথা বলতে, টিক্কা খানের বিরুদ্ধে কোনো কথা বলতে, কখনো পাকিস্তানের বিরুদ্ধে একটা উফ শব্দ করেছে? দে আর সো মাচ গ্রেটফুল, ভীষণ রকম গ্রেটফুল একটা দল। তো গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে জামাত যেভাবে সুখে ছিল, স্বপ্নে ছিল, প্রেমে ছিল, ভালোবাসায় ছিল, ফলে তারা বারবার শুধু ডক্টর ইউনূসকেই পাইতে চাইবে, আবার পেতে চাইবে। স্যার আপনাকে চাই, 50 বছর আরও 100 বছর বেঁচে থাকেন। এবং জামাতের এই দোয়ার কারণে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার পরেও ফুলে ফেঁপে আগের সে আরও সুন্দর হয়ে গেছেন। আপনি দেখেন, মানুষ যখন ক্ষমতা হারায়, ক্ষমতা হারানোর পরে মানুষ শুকায় যায়, মন খারাপ হয়ে যায়, চেহারা ভেঙে যায়, ডানে যেতে চাইতে বামে কায়ত হয়ে পড়ে যায়। কিন্তু আপনি গিয়ে দেখেন যে উপদেষ্টাদের মধ্যে প্রায় সবারই চেহারা ভালো হয়ে গেছে, কারো মুখ বন্ধ হয় নাই, কারো জবান বন্ধ হয় নাই, যার যার মতো করে বলে যাচ্ছে। ইট মিনস স্টিল দে আর এক্সপেক্টিং সামথিং। তারা কিছু এখনো অপেক্ষা করছে। এবং যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এভাবে যদি আগামীতে যে হাত দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, ওই একই হাত দিয়ে যদি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, তখন থেকে একটু শব্দ করতে পারবে না। তো এই যে এরকম একটা ফাঁদ পাতা হয়েছে, সেই ফাঁদে যদি বিএনপি পড়ে যায়, তাহলে আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাত এবং ডিপি স্টেট। আপনি যে বারবার দেখেন আবার ডিপি স্টেটের কথা আসছে, কেন আবার সেই রাইফেল 7.65 যে রাইফেল, সেই রাইফেলের কথা আবার আসছে, কেন সেই লন্ডন কনস্পিরেসির কথা আসছে, নানা রকম জিনিস আপনি দেখবেন। আবার সেই 11কে টেনে আনা হচ্ছে, বিএনপিকে এমন সব কাজের মধ্যে ব্যস্ত রাখা হচ্ছে, প্রভোগ করা হচ্ছে, যে কাজগুলো এই মুহূর্তে যেমন হামকে নিয়ে খুব বেশি কাজ করা দরকার, তেলকে নিয়ে বেশি কাজ করা দরকার, কিন্তু এগুলোর পরিবর্তে এই এডুকেশন কার্ড দেওয়া হবে, ডিজেল কার্ড দেওয়া হবে, অমুক কার্ড দেওয়া হবে, এই জিনিসগুলো কাজকর্ম করে তারপর শেষে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এরা শেখ হাসিনার চেয়ে খারাপ। মানুষের একটা মানে লেভেল আছে। আপনি দেখেন, একটা বাই ইলেকশন হলো, বগুড়াতে একটা হলো আর একটা শেরপুরে হলো, কি কথা জামাত বলল যে এই নির্বাচন এত খারাপ হয়েছে, আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে তার চেয়েও খারাপ হয়েছে। আপনি চিন্তা করেন যে বিএনপিকে তারা কত নিচে নামানোর চেষ্টা করছে। এই যে নামানোর চেষ্টা করছে, এর ফাঁকে যে তাদের সাথে আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকার বা অন্য গ্রুপগুলোর সাথে তার যে যোগাযোগ হয় নাই, আপনি কি করে বুঝবেন বলেন? যে গুপ্ত দল, আমি ধরেন শেখ হাসিনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে আমার একটা ছবি তোলার সাহস কখনো হয়নি। আমি এরকম একটা অবস্থা। তো সেখানে ধরেন সাদিক কাইয়ুম সাহেব এখন ডাকসুর ভিপি, তিনি সোজা গণভবনে ঢুকে গেছেন, শেখ হাসিনার সাথে তার ছবিও আছে। তো আপনি বোঝার চেষ্টা করেন, একজন সংসদ সদস্য হওয়া সত্ত্বেও আমি তার সাথে ছবি আছে, হ্যাঁ, শেখ হাসিনার সাথে পাশাপাশি দাঁড়িয়ে ছবি আছে। আপনি কোথায় আছেন? টেলিভিশন উপস্থাপনা করেন, এত বড় সাংবাদিক, আপনি সাদিক কাইয়ুমের সাথে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আছে, এটা দেখেন নাই? আপনি তো মানে কি বলবো, আপনি তো জামাত। আমার মনে হচ্ছে না আর কি। জয় বাংলা বলে স্লোগান নুরুল হক নূরকে দেখেছিলাম যে তার সাথে নির্বাচনে বিজয়ী হওয়ার পরে নেচে নেচে বিজয় উদযাপন করেছেন। শেখ হাসিনার সঙ্গে সাদিক কাইয়ুমের একটা ছবি আছে, আপনি সেটা একটু পরে ইন্টারনেটে গিয়ে খুঁজে আবার করবেন কি, আপনি যে কোনো একটা রিপোর্টে সেটা দেখাই দিয়েন। হ্যাঁ, এটা আপনার জন্য দায়িত্ব। দেখে দেবেন, এটা আপনি দেখাই দেবেন, তাহলে বুঝতে পারবেন যে তাদের সাহস, তাদের শক্তি, তাদের কমিউনিকেশন স্কিল কোন পর্যায়ে, গুপ্ত যে কথাটা, এই গুপ্ত যে কোন পর্যায়ে তারা যেতে পারে, এটা আপনি আমি এখানে বসে ধারণাও করতে পারবো না। তাদের লাইন আপটা এমন পর্যায়ে, তারা এখান থেকে সোজা মিশরে চলে যেতে পারে, তারা এখান থেকে তুরস্কে চলে যেতে পারে। এরদোয়ানের সাথে তাদের সরাসরি সম্পর্ক, মিশরের সিসির সাথে তাদের সরাসরি সম্পর্ক, পাকিস্তানের আসিফ মুনির, শাহবাজ শরীফ, ইমরান খান, সবাই তাদের বন্ধু। পাকিস্তানের পরে আপনি মালয়েশিয়াতে যদি যান, মালয়েশিয়াতে তাদের যে ইন্টার কানেক্টিভিটি, ইভেন চীনে যদি চলে যান, এখন চীনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি তাদের সম্পর্ক। আবার এই যে দেখেন এখন ইরানের যে যুদ্ধ হলো, তাদের সাথে ইরানেরও ভালো সম্পর্ক। এই যে দেখেন এত কিছুর পরে বাংলাদেশের প্রথমে বললো যে বাংলাদেশে যত জাহাজ আসবে ইরান ছেড়ে দিবে, বললো না? বলার পর এখন আবার করলো কি, একটা মাত্র জাহাজ, পাকিস্তানের জাহাজ ছেড়ে দিয়েছে,
16টা জাহাজ পাকিস্তানে 16টা জাহাজ ছেড়ে দিয়েছে, আর বাংলাদেশের জাহাজটা আটকে দিয়েছে। কেন বলেন তো? অর্থ যে সরকারের পক্ষ থেকে জামাতের কাছে বলা হোক, আপনারা একটু তদবির করেন, জাহাজটা ছাড়াই নিয়ে আসেন, এবং জামাত সেই কাজটা করতে দিতে পারবে। তাদের সাথে ইরানের খুবই ভালো সম্পর্ক। সো এইরকম একটা আন্তর্জাতিক দল, একদিকে দল হিসেবে তাদের যে সম্পর্ক, তার সঙ্গে সঙ্গে আবার ডক্টর ইউনূসের যে সম্পর্ক, আপনি চিন্তা করেন ক্ষমতা ছেড়ে সে জাপান চলে গেছে। জাপান চলে গিয়ে কত মানুষের সাথে তার ছবি, ইউনূস সেন্টার থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত প্রোফাইল থেকে এভরি ডে যে ছবি দিচ্ছে, আমি তো রীতিমতো টাসকে খেয়ে যাচ্ছি যে উনি যদি আবার ফিরে আসেন তো সেই রূপ কত বড় হবে, সেই রূপ কত বড় অপূর্ব হবে। এইবার আপনি দেখেন যে আর্টিমিস 2 যে চন্দ্রাভিযানে গেল এবং সেখানে গিয়ে পৃথিবীর যে ছবিগুলো পাঠিয়েছে, চাঁদের যে ছবিগুলো পাঠিয়েছে, সারা দুনিয়া মুগ্ধ হয়ে গেছে। আমরা সেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি যেটা দেখেছি সেটা হলো ওই যে প্রথম নীল আর্মস্ট্রং চাঁদে গেছিল, ওই সময় যে ছবিগুলো ওইগুলো দেখেছি। আগামীতে উনি যখন আসবে তখন ওনার ছবি হবে এইবার আর্টিমিস 2 যেভাবে গিয়ে চাঁদে গিয়ে পৃথিবীর ছবি তুলেছে ওই রকম, আপনারা অবাক হয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন। এই কি সেই ইউনূস যাকে আমরা চিনতে পারলাম না? জি রনি ভাই, আপনার কাছে যদি সময় থাকে আরেকবার যাব। বিএনপিকে কি আসলেই গর্তে ফেলার চেষ্টা হচ্ছে, বা গর্তে ফেলে গেছেন অন্তত? বিরোধী দলের চেষ্টা তো থাকেই সরকারি দলকে গর্তে ফেলবে, এবং এটা তো না ফেললে পরে তারা সরকারে আসবে কিভাবে, বা সরকারের ব্যর্থতা প্রমাণ করতে না পারলে তারা কি নিয়ে রাজনীতি করবে? তো সেই চেষ্টা থাকতে পারে, তবে গর্তে ফেলার জন্য আপনি নানান ধরনের চেষ্টা করতে পারেন। একটা হচ্ছে যে আপনি সঠিক রাজনীতি করে রাজনৈতিকভাবেই তাদেরকে আপনি প্রতিহত করতে পারেন, কিন্তু তারা যেটা করছেন তারা তো আসলে ওই যে গর্ত খুঁড়ে কাউকে গর্তে ফেলার চেষ্টা করছে। এটা একটা অসুবিধাজনক প্রবণতা। আমার মনে হয় যে জামাত ইসলামের যেটা করা দরকার সেটা হচ্ছে তাদের এই নির্বাচনে পরাজয়ের কারণ কি সেটা বিশ্লেষণ করা বেশি জরুরি। কারণ নির্বাচনের আগের রাত্রেও তারা সবাইকে যে ধারণা দিচ্ছিলেন যে তারা এবার জিতবেনি, এমনকি কে প্রধানমন্ত্রী, কে উপপ্রধানমন্ত্রী, কে কি হবেন, দু একজন নিজেকে মন্ত্রী হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছিলেন। আমার মনে হয় তাদের নিজেদের কাজকর্ম বা তাদের যে রাজনৈতিক প্রক্রিয়া এটা নিয়ে তাদের চিন্তা করা উচিত, কেননা মানুষ তাদেরকে বিশ্বাস করবে এরকম একটা জায়গাতে তাদেরকে গিয়ে পৌঁছাতে হবে। আমি কি করে জানবো যে তারা কোথাও গুপ্ত হয়ে লুকিয়ে নাই, বা কি করে জানবো যে এখন যারা আছেন এই দলটাকে নেতৃত্ব দিচ্ছেন বা বিরোধিতা করছেন তারা কি আদৌ বিরোধিতাই করছেন, নাকি এটাও আবার কোনো ধরনের গুপ্ততা? মানে তাদের তো আসলে আমরা বিশ্বাস করব কিভাবে? এই বিশ্বাসের জায়গাটা তাদেরকে তৈরি করতে হবে। তা না হলে আমরা তো ভোট দিতে চাই না, আমরা তো ভোট দিতে চাই। এই সরকার যদি কোনো কারণে না পারেন তাহলে তো আমাদের একটা বিকল্প শক্তিকে ভোট দিতে হবে। সেই বিকল্প কে হবেন? জামাত? সেই বিকল্প কি এনসিপি হবেন আগামী নির্বাচনে? এটাই কি মানে প্রশ্নটা না? কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আওয়ামী লীগ তো বিকল্প হচ্ছে না। তাহলে এই বিকল্প হওয়ার জায়গাতে যে তারা যাবেন আমরা কি করে জানবো যে তারা যেটা বলছেন তারা যে সেটা করবেনই? কেননা তাদের যিনি আদর্শ, মাওলানা মওদুদির পরে তো তাদের আদর্শ অন্যতম জ্ঞানী ব্যক্তি, আলেম ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, উনি নোবেল পেয়েছেন। তো যদি তার মতো তাদের আচরণ হয় তাহলে তো আমরা চিন্তিত হব, কারণ তারা মুখে বলবে একটা, রোহিঙ্গাদের সাথে নামাজের কথা বলবে, কিন্তু রোহিঙ্গারা এখন কোথায় আছে উনি তো দেখতেও যান না একবার। ওনার তো উচিত ছিল কিন্তু রোহিঙ্গাদের ওখানে গিয়ে আরেকবার গিয়ে বলে আসা যে পারি নাই, তোমাদেরকে কথা দিয়েছে। উনি তো সরি বলে না, কিন্তু উনি আবার অন্যরা কেন সরি বলে নাই এটা নিয়ে বক্তৃতা দিয়েছে। কারণ আপনার মনে হচ্ছে না যে আমি বারবার ওইখানে চলে যাচ্ছি? আমি মনে করি যদি সত্যিই তারা বিএনপির সঙ্গে সমানে সমানে রাজনীতি করতে চায় তাহলে এনসিপি অথবা জামাতের সভাপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, অথবা সভাপতি এমেরিটাস হিসেবে তাকে নিয়ে নেওয়া উচিত। কেননা আদারওয়াইজ আমি মনে করি না যে কে যে কোথায় গুপ্ত এটা আমরা বুঝতে পারবো। কারণ আমার মনে এটাও সন্দেহ জাগে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনো গুপ্ত? নাহিদ ইসলাম তো বলছিলেন উনি নিজে কি কোনো সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাস্তায় নামা উচিত। উনি কি করে রাস্তায় নামবেন? উনি এসএসএফ নিয়েছেন এই পতনের কয়েকদিন আগে, তিনি একটি আদেশ জারি করে নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছেন। তারপরে আবার এসএসএফ নিয়েছেন 1 বছরের জন্য। এখন উনি যদি যান কালকে আন্দোলনে, মনে করেন সে এলাকায় নাহিদ ইসলামকেই এসবির পাস নিয়ে যাইতে হবে, কারণ এসএসএফ যার প্রতিরক্ষা দেয় তার কাছে যেতে গেলে তো এসবির পাস লাগে, তার ভেরিফিকেশন লাগে, তার পুরা স্টেজে কে থাকবে সেইটা পর্যন্ত ঠিক করতে হয়। তাহলে আমি আশা করবো যে ওনাকে আন্দোলনে আনতে চাইলে প্রথমত এসএসএফ প্রহরা বিষয়টি চিন্তা করতে হবে, আর তারপরে হচ্ছে প্রত্যেকের এসবি পাস নিতে হবে। এবং ধরেন
উনি আন্দোলনে আসলেও সরকার চাইলে পরে নাহিদ ইসলামরা আন্দোলনে নাও আসতে পারতে পারেন, কারণ সরকার বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন নিরাপত্তার জন্য জি। এসবি পাস ইস্যু করা তুষার ভাই, হলো না। আমাদের সময় একেবারেই এবং শেষ। দেখা যাবে যে ইউনূস সাহেব একা একা আন্দোলন করছেন। ইউনূস সাহেব অনেক প্যাচ লাগিয়ে দিয়ে গেছেন, জি। ওনাদের বরং সেগুলো নিয়ে গবেষণা করে ইউনূস সাহেবের বিষয়ে বলা উচিত। কেননা গত কয়েকদিন আগে আমি একটা লাইন শুধু বলি, সারওয়ার তুষার সাহেবের সাথে আমি একটা টক শোতে ছিলাম, উনি সেখানে বলেই ফেললেন যে বহু কাজ হয়েছে যেটা মার্কিন অভিপ্রায়, মার্কিনীদের ইচ্ছায়, এবং এটা তিনি বলেছেন টক শোতে। আমি ওনাকে রেফারেন্স হিসেবে বলছি, আমি অবশ্য মনে করি না এই ঘটনাটা ঠিক, আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে সবচেয়ে বড় অন্যায়টা উনি কি করেছেন জানেন? সারাদিন জব করতেন জপমালা, আমি জনগণের অভিপ্রায় এসেছি, যা করছি জনগণের অভিপ্রায়। সারওয়ার তুষার নিজের মুখে বলে দিল যে না, জনগণের অভিপ্রায় না, এখানে বিদেশি শক্তির অভিপ্রায় আছে। জি। আজাদি না গোলামি, দিল্লি না ঢাকা। দিল্লি না ঢাকা। কিন্তু আমরা দেখেছি যে ঢাকা না ওয়াশিংটন, আমরা সেটা দেখেছি। জি।